পর্তুগিজ সাম্রাজ্যের উত্থান এক রহস্যময় ঘটনা। মাত্র ১০০ বছরের মধ্যে ইউরোপের একটি ছোট দেশ কিভাবে বিশাল এক সামুদ্রিক সাম্রাজ্য গড়ে তুলল, কিভাবে তারা এত নিখুঁতভাবে সমুদ্র পথ চিনতে পারল, যেখানে অন্য ইউরোপীয়রা তখনও দিকভ্রান্ত হচ্ছিল। তাই জানব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজ আমরা জানব পর্তুগিজ সাম্রাজ্য সম্পর্কে। চলুন শুরু করা যাক। ১৫০০ শতাব্দীর ইউরোপ এক পরিবর্তনশীল উত্তাল সময় বিরাজমান ছিল। চারদিকে চলছিল যুদ্ধ, ধর্মীয় সংঘাত, বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা এবং পুরনো সাম্রাজ্যগুলোর পতনের পূর্বাভাস। এই অস্থিরতার মাঝে ছোট্ট কিন্তু উচ্চাভিলাষী দেশ পর্তুগাল এমন এক সাহসী সিদ্ধান্ত নেয় যা শুধু তাদের নয়, পুরো বিশ্বের ইতিহাসকে চিরতরে বদলে দেয়। কিন্তু কিভাবে তারা এত দ্রুত একটি বিশাল সামুদ্রিক সাম্রাজ্য গড়ে তুলল? শুধু ভাগ্যের সাহায্যে কি তারা ভারত মহাসাগর থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার ব্রাজিল পর্যন্ত নিজেদের আধিপত্য বিস্তার করতে পেরেছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল গভীর পরিকল্পনা, গুপ্ত মানচিত্র এবং রহস্যময় কিছু ঘটনা যা আজও ইতিহাসের পর্দার আড়ালে? পর্তুগিজ সাম্রাজ্যের গোড়াপত্তনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন প্রিন্স হেনরি দ্য নেভিগেটর। যদিও তিনি সরাসরি কোনো অভিযানে অংশ নেননি, তবে তিনিই ছিলেন পর্তুগালের সামুদ্রিক অভিযানের প্রধান স্থপতি। ১৩৯৪ সালে জন্মগ্রহণ করা প্রিন্স হেনরি ছিলেন পর্তুগালের রাজা প্রথম জন ও ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরির বোন রানী ফিলিপার তৃতীয় পুত্র। রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করায় তিনি শৈশব থেকে একজন দক্ষ রাজনীতিবিদ ও সেনানায়ক হিসেবে গড়ে ওঠেন। ১৪১৮ সালে সেউটার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করার সময় প্রিন্স হেনরি আফ্রিকা ও এশিয়ার বাণিজ্য পথ সম্পর্কে গভীর আগ্রহী হয়ে ওঠেন। তিনি বিশ্বাস করতেন এই সমুদ্র পথের নিয়ন্ত্রণ পর্তুগালকে অঢেল সম্পদের অধিকারী করবে। পর্তুগালে ফিরে এসে তিনি আইবেরিয়ান উপদ্বীপের দক্ষিণ প্রান্তে সাগ্রেসের কেপে তার নতুন বাসস্থান স্থাপন করেন। এখান থেকে তিনি আফ্রিকার পশ্চিম উপকূলে একটি বিশাল অভিযান পরিচালনার পরিকল্পনা করতে থাকেন। কথিত রয়েছে যে এখানে এমন কিছু মানচিত্র ছিল যা বহু শতাব্দী পুরনো এবং যা প্রাচীন সভ্যতা, বিশেষত আরব ও চীনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। এই মানচিত্রগুলোর অস্তিত্ব সম্পর্কে সাধারণ ইউরোপীয়দের কোনো ধারণাই ছিল না। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পর্তুগিজরা কি শুধুই নিজেদের প্রযুক্তিগত উৎকর্ষের জন্য এত সফল হয়েছিল, নাকি তারা এমন কিছু গোপন দিক নির্দেশনা পেয়েছিল যা তাদের সমুদ্র পথের অজানা রহস্য খুলে দিয়েছিল? পর্তুগিজ অভিযানের মূল উদ্দেশ্য শুধুই বাণিজ্য, নাকি আরও কিছু? পর্তুগিজদের বৈশ্বিক অভিযানের পেছনে ছিল একাধিক কারণ। মশলা, স্বর্ণ ও মূল্যবান পণ্যের জন্য নতুন বাণিজ্য পথ খোঁজা, পর্তুগিজ পণ্যের জন্য নতুন বাজার সৃষ্টি করা, ক্যাথলিক ধর্মপ্রচার ও অখ্রিস্টান জনগোষ্ঠীকে সভ্য করা, সামরিক শক্তি বৃদ্ধি এবং মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টান শক্তিকে মজবুত করা। কিন্তু গবেষকরা মনে করেন এই অভিযানের পেছনে আরও রহস্যময় উদ্দেশ্য লুকিয়েছিল। পর্তুগিজরা এমন কিছু মানচিত্র ও তথ্যের সন্ধান পেয়েছিল যা তাদেরকে ভারত ও আফ্রিকার সঠিক পথ চিনতে সাহায্য করেছিল, যার কারণে পর্তুগিজরা প্রথমেই নজর দেয় আফ্রিকার পশ্চিম উপকূলের দিকে। তারা জানত যে এই অঞ্চলে ছিল অপরিসীম ধন সম্পদ। পর্তুগিজ সাম্রাজ্যের প্রথম আনুষ্ঠানিক অভিযান শুরু হয় ১৪১৫ সালে মরক্কোর সেউটা শহর দখলের মধ্য দিয়ে। এটি ছিল এক গুরুত্বপূর্ণ ইসলামিক বন্দর, যেখান থেকে স্বর্ণ, হাতির দাঁত, মশলা এবং দাস ব্যবসা চলত। এই অভিযানের পর পর্তুগিজরা বেশ কিছু গুপ্ত আরবি নথি উদ্ধার করে, যেখানে উল্লেখ ছিল এক রহস্যময় খ্রিস্টান রাজ্যের কথা। এটি ছিল কিংবদন্তির প্রেস্টার জনের রাজ্য, যেখানে এক খ্রিস্টান রাজা রাজত্ব করতেন। পর্তুগিজরা বিশ্বাস করেছিল যে এই রাজ্যের অস্তিত্ব খুঁজে পেলে তারা আফ্রিকার অন্দরমহলে ঢুকে পড়তে পারবে এবং সম্পদের সন্ধান করতে পারবে। ১৪৮৮ সালে পর্তুগিজ নাবিক বার্তোলোমিও ডায়াস প্রথম ইউরোপীয় অভিযাত্রী হিসেবে আফ্রিকার দক্ষিণ প্রান্ত কেপ অফ গুড হোপ অতিক্রম করেন। কিন্তু পথিমধ্যে তিনি এক রহস্যময় ঝড়ের কবলে পড়েন। কিছু জাহাজে বলেন এটি ছিল এক শয়তানের ঝড় যা তাদের থামিয়ে দিতে চেয়েছিল। অন্যরা মনে করেন এটি ছিল প্রকৃতির স্বাভাবিক ঝড়। কিন্তু যাই হোক, পর্তুগিজরা শেষ পর্যন্ত ভারত মহাসাগরের পথে অগ্রসর হয়, যা তাদের বিশ্বজয়ের দরজা খুলে দেয়। পর্তুগিজদের সবচেয়ে বড় সাফল্য আসে ১৪৯৭ সালে, যখন ভাস্কো দা গামা ভারত অভিমুখে যাত্রা করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি এত সঠিক পথে কিভাবে এগোলেন? কথিত আছে কেনিয়ার মালিন্দি বন্দরে এক আরব নাবিক ইবনে মজিদ তাকে ভারত মহাসাগরে সঠিক পথ দেখিয়ে দেন। কিন্তু কেন এক মুসলিম নাবিক পর্তুগিজদের সাহায্য করলেন? কিছু গবেষক মনে করেন ইবনে মজিদের সঙ্গে পর্তুগিজদের গোপন চুক্তি ছিল। আপনাদের মনে এখন হয়তো অবশ্যই প্রশ্ন জাগছে, কে এই ভাস্কো দা গামা?
তো ভাস্কো দা গামা ছিলেন একজন বিখ্যাত পর্তুগিজ নাবিক ও অভিযাত্রী, যিনি প্রথম ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতে পৌঁছান। তিনি পর্তুগালের সিনেস শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা এস্তেভাও দা গামা এবং মা ইসাবেল সন্দ্রের 5 সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শৈশব থেকেই তিনি গণিত ও জাহাজ পরিচালনা বিদ্যায় দক্ষতা অর্জন করেন এবং ইভরা শহরে তার শিক্ষা জীবন সম্পন্ন করেন। ভাস্কো দা গামা নৌবাহিনীতে যোগ দিয়ে দ্রুতই যোগ্যতা প্রমাণ করেন। 1492 সালে পর্তুগালের রাজা জন দ্বিতীয় তাকে ফ্রান্সের জলদস্যুদের আক্রমণের প্রতিশোধ নিতে সেতুবাল ও অ্যালগার্ভ বন্দরে পাঠান, যা তিনি সফলভাবে সম্পন্ন করেন। পঞ্চদশ শতাব্দীতে ইউরোপের বণিকেরা প্রধানত স্থলপথে ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য পরিচালনা করতেন। তবে মধ্যপ্রাচ্যের শাসকরা ইউরোপীয় বণিকদের কাছ থেকে উচ্চ শুল্ক আদায় করতেন, যা বণিকদের জন্য ব্যয়বহুল ছিল। এই সমস্যা সমাধানে পর্তুগিজ শাসকরা বিকল্প সমুদ্রপথ অনুসন্ধানের পরিকল্পনা করেন, যার নেতৃত্ব দেন ভাস্কো দা গামা। 1497 সালের জুলাই মাসে তিনি লিসবন থেকে সমুদ্র যাত্রা শুরু করেন এবং আটলান্টিক মহাসাগর পেরিয়ে আফ্রিকার পশ্চিম উপকূলে পৌঁছান। দীর্ঘ পথ পাড়ি দিয়ে 1498 সালের 20 মে তার নৌবহর দক্ষিণ ভারতের কালিকটের নিকটবর্তী কাপ্পাডু বন্দরে পৌঁছে। এই অভিযাত্রার মাধ্যমে ইউরোপ ও এশিয়া সরাসরি সমুদ্রপথে যুক্ত হয় এবং আটলান্টিক মহাসাগরের সঙ্গে ভারত মহাসাগরের সংযোগ স্থাপিত হয়। ভাস্কো দা গামার এই ঐতিহাসিক অভিযানের ফলে ভারতীয় ও ইউরোপীয় সংস্কৃতির মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয় এবং ইউরোপীয় বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়। 1869 সালে সুয়েজ খাল খনন করার আগ পর্যন্ত ইউরোপ থেকে এশিয়ার যাওয়ার জন্য তার আবিষ্কৃত সমুদ্র পথে ব্যবহার করা হতো। রাজা ম্যানুয়েল 1499 সালে এই অভিযানের সফলতার স্বীকৃতি হিসেবে সিনেস শহরটি তাকে পুরস্কার হিসেবে প্রদান করেন। পরবর্তীতে রাজা তৃতীয় জন তাকে ভারতের ভাইসরয় হিসেবে নিয়োগ দেন এবং ভারতের পশ্চিম উপকূলের পর্তুগিজ কলোনিগুলোর শাসনকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করেন। তবে 1524 সালে ভাইসরয়ের দায়িত্ব পালনের সময় ভাস্কো দা গামা ম্যালেরিয়ায় আক্রান্ত হন এবং 24 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এদিকে 1500 সালে পর্তুগিজরা ব্রাজিল দখল করে, যা 1494 সালে স্পেনের সাথে স্বাক্ষরিত টর্ডেসিলাস চুক্তির অংশ হিসেবে তাদের অধিকারে আসে। এই চুক্তির ফলে পর্তুগাল ব্রাজিলের ওপর আনুষ্ঠানিকভাবে দাবি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। পর্তুগিজরা ব্রাজিলে আফ্রিকান কৃতদাস আমদানি করে এবং তাদের চিনি, তামাক, তুলা, কফি এবং অন্যান্য অর্থকরী ফসলের চাষে বাধ্য করে। এছাড়া তারা রেইনফরেস্ট থেকে মূল্যবান ব্রাজিল কাঠ আহরণ করত, যা ইউরোপে বস্ত্র ব্যবহার করার কাজে ব্যবহৃত হতো। পর্তুগিজরা শুধু উপকূলবর্তী এলাকায় নয়, বরং ব্রাজিলের বিশাল অভ্যন্তরীণ অঞ্চলও অন্বেষণ ও বসতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। 19 শতকের শুরুতে নেপোলিয়নের যুদ্ধের কারণে পর্তুগালের রাজ পরিবার রিও ডি জেনেরিওতে স্থানান্তরিত হয় এবং সেখান থেকে তারা পর্তুগাল ও ব্রাজিল উভয় অঞ্চল শাসন করত। তবে ক্রমবর্ধমান জাতীয়তাবাদ ও স্বাধীনতার আকাঙ্ক্ষার ফলে 1822 সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। 1800 শতাব্দী থেকে পর্তুগিজ সাম্রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল হতে শুরু করে। এটি মূলত পর্তুগালের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, সামরিক ব্যর্থতা এবং বিদেশি শক্তির প্রভাবে ঘটেছিল। ব্রিটেন এবং নেদারল্যান্ডসের মতো শক্তিশালী জাতিরা পর্তুগালের উপনিবেশগুলি থেকে বাণিজ্য নিয়ে আসে এবং সাম্রাজ্যকে ক্ষতিগ্রস্ত করে। বিংশ শতাব্দীতে পর্তুগাল তার উপনিবেশগুলি মুক্ত করার জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে ছিল, কিন্তু পর্তুগালের এক নায়ক আন্তোনিও সালাজার উপনিবেশ মুক্ত করতে অস্বীকৃতি জানান। এই 3টি আফ্রিকান দেশে বেশ কয়েকটি স্বাধীনতা আন্দোলন 1960 এবং 1970-এর দশকে পর্তুগিজ ঔপনিবেশিক যুদ্ধে রূপ নেয়, যার ফলে হাজার হাজার মানুষ নিহত হয় এবং এটি কমিউনিজম এবং শীতল যুদ্ধের সাথে যুক্ত ছিল। 1974 সালে পর্তুগালে একটি সামরিক অভ্যুত্থানের ফলে সালাজার ক্ষমতাচ্যুত হন এবং পর্তুগালের নতুন সরকার অজনপ্রিয় এবং ব্যয়বহুল যুদ্ধের অবসান ঘটায়। অ্যাঙ্গোলা, মোজাম্বিক এবং গিনি বিসাও 1975 সালে স্বাধীনতা লাভ করে। এ সময় পর্তুগিজ সাম্রাজ্য নতুন করে সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে উপনিবেশগুলোকে দমন করতে চাইলেও আন্তর্জাতিক চাপ এবং উপনিবেশিক জনগণের আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। তবে পর্তুগিজ সাম্রাজ্যের উত্থান ছিল এক দীর্ঘ পরিকল্পিত অভিযান, যেখানে দক্ষ নৌবিদ্যা, গুপ্তচর বৃত্তি, প্রযুক্তির উৎকর্ষ এবং সম্ভবত কিছু অজানা রহস্য লুকিয়েছিল। তারা কি কেবল নিজেদের বুদ্ধিমত্তা ও প্রযুক্তির জন্য সফল হয়েছিল, নাকি তারা পেয়েছিল গোপন মানচিত্র, গোপন দিক নির্দেশনা বা এমন কোন রহস্যময় শক্তির সহায়তা যা আজও সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে আছে? তবে এখানে একটি বিষয় নিশ্চিত,
পর্তুগিজ সাম্রাজ্যের উত্থান ছিল ইতিহাসের অন্যতম সেরা অজানা ও রহস্যময় ঘটনা। কিন্তু পর্তুগিজ ভাষা আজও আজোরেস ও মাদেরা দ্বীপপুঞ্জে প্রচলিত রয়েছে। পর্তুগিজদের দুঃসাহসিক সমুদ্র যাত্রা এবং উপনিবেশ স্থাপনের ফলে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে পর্তুগিজ সংস্কৃতি। পর্তুগিজ উপনিবেশগুলো ভিন্ন ভিন্ন ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, ইতিহাস এবং সংস্কৃতির ধারক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলগুলো পর্তুগালের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের অধীনে ছিল। তবে পর্তুগিজ সাম্রাজ্যকে শোষণ, অবহেলা এবং বর্ণবাদের অভিযোগে সমালোচিত করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল পর্তুগিজ সাম্রাজ্যের ইতিহাস। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের গল্পবিন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।